কুণালদের নারকান্ডায় পুরনো হোমস্টে ছিল। 25-26 বছর বয়সী একটি ছেলে ছিল যার নাম হচ্ছে মুকেশ। রাত বিরেতে করিডোরের মধ্যে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, তাদের পায়ের শব্দ শোনা যাচ্ছে, কারোর একটা কান্নার আওয়াজ ভেসে আসছে, কপাল টপাল ফাটা, দরদর করে রক্ত পড়ছে, একটা ভয়াবহ দৃশ্য। ঘরটার দরজাটা আপনি এরকম ক্যাচ করে একটা শব্দ হয়ে দরজাটা খুলে গেল। সামনে থেকে শুরু করে বারান্দা পর্যন্ত সেই পাউডারের ওপর কিন্তু পায়ের ছাপ। বাইরের করিডোরটাতে আলোগুলো তখনও দপদপ করছে। রাস্তায় আসার পথে ভয়ঙ্কর একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এই দেবেশের সাথে। ওর গলার আওয়াজ ধীরে ধীরে পাল্টাতে শুরু করে, একটা পুরুষালী একটা কণ্ঠ আরতি বলে ওঠে, আমার নাম আরতি নয়, আমি হচ্ছি মুকেশ। নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। শনিবার রাত 9টা আমি আবারও উপস্থিত হয়েছি একটি ঘটনা নিয়ে। আমি যখন কলেজে পড়তাম তখন আমার সাথে আরও একটি ছেলে পড়তো যার সাথে আমার খুব হৃদ্যতার একটা সম্পর্ক তৈরি হয়েছিল। তার নাম ছিল হচ্ছে কুণাল। ও অবাঙালি ছেলে, মারওয়াড়ি। কুণাল জৈন ওর নাম। কুণালদের বাড়ি মানে কলকাতা শহরে যে বাড়িটা সেটা হচ্ছে গিরিশ পার্কে। ওদের একটা শাড়ির ব্যবসা ছিল বলছি কেন, সেটা এখনও আছে। বড় বাজারে ওদের একটা বিরাট বড় শাড়ির দোকান রয়েছে। ওর বাবা কাকা প্রত্যেকেই এই ব্যবসার সাথে যুক্ত, মানে একটা ফ্যামিলি বিজনেস বলতে যেটা বোঝায় সেটা ঠিক তাই। এবার আমরা জানি যে মারওয়াড়ি কমিউনিটি, গুজরাটি কমিউনিটি, এদের মধ্যে এই ব্যবসা বাণিজ্য এই ব্যাপারটা কিন্তু খুব কমন। প্রত্যেকেরই একটা এরকম নিজস্ব ব্যবসা থাকে এবং তাদের বাড়ির যে সমস্ত সন্তানেরা, ছেলেপুলেরা, তারা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে পড়াশোনা কমপ্লিট করে কোনো মতো একটা ডিগ্রি হোল্ড করে বা একটু হায়ার স্টাডিজ করে ওই ব্যবসার সঙ্গেই কিন্তু ওরা যুক্ত হয়ে যাচ্ছে। কেউ কেউ যারা একটুখানি বেশি অ্যাম্বিশাস তারা ম্যানেজমেন্টের কোর্স করে ব্যবসাটাকে আরও মডিফাই করছে, আরও বাড়িয়ে নিয়ে যাচ্ছে, ব্যবসাটার বৃদ্ধি করছে। এরকম ব্যাপার আমরা কিন্তু দেখতে পাই। কিন্তু কুণালের ব্যাপারে একটা ব্যতিক্রম কিন্তু দেখা গেছিল। কীরকম, যখনই ও কলেজে পড়তো ওর সঙ্গে তো আমার খুব ভালো সম্পর্ক ছিল। তা ও এই সমস্ত অকাল্ট বিষয়গুলো নিয়ে কিন্তু খুব আগ্রহ ছিল এবং সেটা এখনও আছে। আমি ঘটনাটা যত বলবো আপনারা আরও বেশি করে বুঝতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে ওর আগ্রহ কিন্তু প্রচণ্ড রকমের। এবার আমারও যেহেতু এই সমস্ত বিষয় নিয়ে একটা অ্যাট্রাকশন রয়েছে, একটা ইন্টারেস্ট রয়েছে, তাই ওর সঙ্গে বন্ধুত্বটা আরও অনেক নিবিড় হয়ে গেছিলো আর কি, অনেক গভীরে চলে গেছিলো। ওর বাড়িতেও গেছিলাম। এবারে যখনই পড়াশোনা কমপ্লিট হলো, কুণালের বাবা উনি কিন্তু চেয়েছিলেন যে কুণালকে ব্যবসার মধ্যে ইনভলভ করে দিতে, কিন্তু কুণাল কোনোভাবেই সেই ব্যবসার মধ্যে ইনভলভ হয়নি। বিকম করবার পর, মানে ব্যাচেলর অফ কমার্স ডিগ্রিটা হোল্ড করার পর ও ফার্দার আর পড়াশোনাও করেনি। ও চলে যায় রাজস্থানে, যেখানে ওদের আদি বাড়ি। রাজস্থানের ভিলওয়ারা বলে একটা জায়গা আছে, সেই ভিলওয়ারাতে ওদের একটা প্রপার্টি রয়েছে। সেইখানে গিয়েই কুণাল বসবাস শুরু করে। আমার সাথে তখনও যোগাযোগ ছিল। তা আমি ভেবেছিলাম যে রাজস্থানে গেছে, আবার কদিন বাদেই হয়তো ফিরে আসবে। কিন্তু কুণাল ওখান থেকে কিন্তু আর কলকাতায় ফিরে আসে না। ও ভিলওয়ারাতে গিয়েই সেটেল করে এবং ওখানে গিয়ে ও কী করলো, কয়েকটা দিন যেতে না যেতে ও একটা টিম গঠন করে ফেললো। মানে আমি এটা অনেক দিন আগের কথা বলছি, মানে 2009-10 সালের কথা বলছি। একটা টিম গঠন করে ফেললো ওখানকারই কিছু লোকজনকে নিয়ে, এবং সেই টিমটার কাজ ছিল হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করা। এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ওর যেহেতু একটা আগ্রহ ছিল, ও এরকম একটা দল গঠন করে ফেললো। এবার এই দলের মধ্যে কারা কারা ছিল সেটাও আমি একটুখানি বলে দিই। একটি মেয়ে ছিল যার নাম হচ্ছে আরতি, এবং একটি ছেলে ছিল যার নাম হচ্ছে দেবেশ। এবার এই আরতির সঙ্গে কিন্তু পরবর্তীকালে কুণালের বিয়ে হয়। কিন্তু দেখুন, একটা ব্যাপার আপনাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে, ভারতবর্ষের মতো একটা দেশে এখনও কিন্তু এই প্যারানর্মাল ইনভেস্টিগেশনটা অ্যাজ আ প্রফেশন খুব একটা কিন্তু জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। পেশা হিসেবে গ্রহণ করতে গেলে বহু মানুষ আছেন যারা কিন্তু এটা নিয়ে দুবার ভাবে। কেউ কেউ আছে যারা মনে করেন যে এটাতে গ্রোথ কম, কেউ কেউ আবার ভয় এগুলোর মধ্যে ইনভলভ হতে চান না। এরকম নানান রকমের মানসিকতা কিন্তু লোকজনের মধ্যে কাজ করে, যেই কারণে আমাদের দেশে এখনও পর্যন্ত এটা খুব একটা পপুলারিটি গেইন করেনি।
আমাদের দেশে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হলে পরেই একটাই নাম উজ্জ্বল হয়ে ওঠে আমাদের আলোচনার মাধ্যমে, সেটা হচ্ছে গৌরব তিওয়ারির কথা, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। মানে তিনি ব্যতীত এই মুহূর্তে খুব নাম করা প্যারানর্মাল ইনভেস্টিগেটর এটা কিন্তু খুব বিরল। আপনারা মানে খুব কষ্ট করে খুঁজলে হয়তো দু একজনকে পেতে পারেন। তাই কুণালের বাবা যেটা করেন, তিনি ওই ভিলওয়ারাতেই একটু টাকা কড়ি ইনভেস্ট করে তার ছেলের নামে একটা ব্যবসা খুলে দেন, একটা মোবাইলের দোকান। তো সেই ব্যবসাটা কুণাল চালায় এবং সমান্তরালভাবে এই কাজগুলোও করে। তা আমি কুণালকে অনেকবার মানে ফোনে তো কথা হতোই কুণালের সঙ্গে, এখনও হয়। তা কুণাল, আমি বলেছি কুণালকে যে তুমি কলকাতায় আসছো না কেন ইত্যাদি ইত্যাদি। তা তখন কুণাল আমাকে একটা কথা বলে যে দেখো, আমি যেই কাজটার সঙ্গে যুক্ত হয়েছি এই কাজে কিন্তু নানান রকমের বিপদ আপদ আছে। প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে নেগেটিভিটি নিয়ে কাজ করতে হয়, নানান রকমের বাধা বিপত্তি আসতে পারে। আমি চাই না যে আমার বাড়ির লোকজন এইটার জন্য সাফার করুক, এইটার জন্য তাদের ওপর কোনো একটা কুপ্রভাব পড়ুক, এই ব্যাপারটা আমি চাই না। সেই কারণে আমি আর কলকাতায় ফিরবো না, আমি এখানে থেকেই যা করার করব। তাই এরকমভাবে চলতে লাগলো, বছরের পর বছর গেল। এইবার আমি আসি বর্তমান পরিস্থিতিতে ঠিক কী ঘটেছে। 2025 সালের ডিসেম্বরের মাস, মানে ডিসেম্বর মাসের একদম শুরুর দিকটাতে কুণাল আমাকে ফোনে জানায়, ওর সাথে তো আমার মানে বারবার করে কথা হয়, এবং ওরা যত জায়গায় ইনভেস্টিগেশনে গেছে ওদের টিম বলতে এই তিনজনই, ওকে নিয়ে এই তিনজনই, কুণাল, ওর স্ত্রী আরতি আর ওর এক বন্ধু দেবেশ। তো এই তিনজনই আছে ওদের টিমে, ও টিমটাকে আর বেশি বড় করেনি। তা যত জায়গায় ইনভেস্টিগেশনে গেছে প্রত্যেকটা মানে ঘটনাও আমাকে শুনিয়েছে, হাড় হিম করা ঘটনা। কিন্তু লাস্ট একটা জায়গায় ওরা ইনভেস্টিগেশনে গেছিল, সেটা একটা হিল স্টেশনে। সেখানে গিয়ে কিন্তু ওদের অভিজ্ঞতাটা মানে খুবই ভয়ানক একটা অভিজ্ঞতা ছিল, মানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। যদিও মানে অনেক অঘটন কিন্তু ওখানেও ঘটে গেছে, সেগুলোতে আমি পরে আসছি। তা কীভাবে ব্যাপারটা হলো আমি একটুখানি বলি। ডিসেম্বর মাসের একদম শুরুর দিকে, লাস্ট যে ডিসেম্বরটা গেল একদম শুরুর দিকে কুণাল আমাকে জানালো যে হিমাচল প্রদেশের একটা কেস ওর হাতে এসছে। কেসটা কীরকম সেটা একটুখানি বলি। চণ্ডীগড়ের বাসিন্দা এক ভদ্রলোক, তার নাম হচ্ছে রাজীব গুপ্তা। তিনি মধ্যবয়স্ক একজন লোক, 50-এর ওপর বয়স। তা রাজীব গুপ্তা ইনি হচ্ছেন পেশায় একজন ব্যবসায়ী বলতে সিমলাতে ওনার নিজস্ব কিছু ব্যবসা চণ্ডীগড়ে রয়েছে, তার পাশাপাশি সিমলাতে ওনার একটা রেস্তোরাঁ, একটা বড় মাপের রেস্তোরাঁ এবং দুটো হোটেল কিন্তু ওনার রয়েছে সিমলাতে। এবার স্বাভাবিকভাবেই যারা ব্যবসায়ী মানুষ তারা তো একটুখানি মানি মাইন্ডেড হয়, একটু বৈষয়িক টাইপের হয়। তারা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু তারা চায় যে তাদের ব্যবসাটা আরও মডিফাইড হোক, আরও বৃদ্ধি পাক, আরও বেশি করে তারা প্রফিট করুক, এরকম মন মানসিকতা অধিকাংশ ব্যবসায়ী কিন্তু কাজ করে। তার রাজীব গুপ্তার ক্ষেত্রেও কিন্তু এটার কোনো ব্যতিক্রম হয়নি। উনি ওই সিমলার হোটেল এবং রেস্তোরাঁর পাশাপাশি উনি আরও একটা হোমস্টে তৈরি করতে চান, তবে সেটা সিমলাতে নয়, সেটা উনি একটা প্ল্যানিং করেন যে নারকান্ডাতে তিনি একটা হোমস্টে তৈরি করবেন। এইবার নারকান্ডায় একটা পুরনো হোমস্টে ছিল, যেইটার মানে মালিক আর কি, মানে হোমস্টেটা খুব একটা ভালো করে চলছে না বা এরকম কিছু একটা। তা সেই মালিক ওই হোমস্টেটাকে বিক্রি করে দেওয়ার একটা পরিকল্পনা করছিলেন, এবং সেই ব্যাপারটা ওই রাজীব গুপ্তাজি যিনি, তিনি জানতে পারেন এবং তিনি সেই হোমস্টেটাকে কিনে নেন। এবার সেইটাকে মডিফাই করে উনি নতুনের মতো একটা করে ওটাকে আবার চালু করবেন, এরকম একটা পরিকল্পনা উনি করেন। এইবার হোমস্টেটা কেনার পর পুরনো হোমস্টে, পুরনো হয়ে গেছে, দেওয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে ইত্যাদি ইত্যাদি নানান রকম ব্যাপার হয়েছে। তা সেটাকে তো একটু মডিফাই করতে হবে, রিনোভেট করতে হবে, রিপেয়ার করতে হবে বিভিন্ন জায়গায়। তা ওটাকে উনি ঢেলে সাজান, প্রচুর লেবারদেরকে দিয়ে কাজে লাগিয়ে দেন উনি। কাজ যখন চলছে তখন ওই হোমস্টেটারই পার্টিকুলার একটা ঘরে, দোতলার একটা ঘরে, ছাতের ওপরটা, ওটা 3তলা একটা বিল্ডিং ছিল, প্রপার্টি ছিল, তা দোতলার একটা রুমে ওই ওপরে যে সিলিংটা, সেই সিলিংয়ে চাঙড় ভেঙে পড়ে একটা দুর্ঘটনা ঘটে। ওই লেবারদের মধ্যে থেকে 25-26 বছর বয়সী একটি ছেলে ছিল যার নাম হচ্ছে মুকেশ। ওই চাঙড় ভেঙে পড়ায় মানে ওটা একদম ডাইরেক্টলি মুকেশের মাথার ওপরে পড়ে। ওই ঘরটাতেই তখন কাজ করছিল, ওখানে আরও অনেক লেবার ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওই যে চাঙড়টা যেটা ভেঙে পড়ে বেশ ভারী, সেইটা ওই মুকেশেরই মাথার ওপর পড়ে। অন্যান্য যারা ওখানে রয়েছে তারা কিন্তু এইটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না।
এবং সেই দুর্ঘটনাটা এতটাই ভয়াবহ ছিল যে মুকেশকে আর বাঁচানো যায়নি। মুকেশ কিন্তু ওখানেই স্পট ডেড, ওই জায়গাটাতেই কিন্তু মুকেশের মৃত্যু হয়, তৎক্ষণাৎ মৃত্যু হয়। এবার এই দুর্ঘটনাটা ঘটে যাওয়ার পর বেশ কিছুদিন কাজকর্ম বন্ধ ছিল। তারপরে গুপ্তাজি ওনার ইনফ্লুয়েন্স, প্রভাব খাটিয়ে আবার কাজ শুরু করেন। শুরু করবার পর 2025 সালের মাঝামাঝি একটা টাইমে, আগস্ট কি সেপ্টেম্বর এরকম একটা টাইমে ওই হোমস্টের নির্মাণ কার্য পুরোপুরিভাবে সম্পন্ন হয়। ওটা আবার নতুন করে চালু করা যেতে পারে এরকম একটা পরিস্থিতিতে চলে আসে। এবার হোমস্টেটা তৈরি করার পর স্বাভাবিকভাবেই গুপ্তাজি কি ট্রাই করবেন যে ওখানে যাতে নতুন করে আবার গেস্ট আসে। তারপরে এই সামনেই পুজো টুজো আসছে, জানে যে প্রচুর পর্যটক আমাদের কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে, ইস্টার্ন রিজিয়ন থেকে বহু লোক এখানে আসবে বেড়াতে, ঘুরতে, এই সমস্ত ওনার জানা আছে ব্যাপারগুলো। কিন্তু ওই যে একটা অস্বাভাবিক মৃত্যু, একটা অপঘাতে মৃত্যু ওই হোমস্টেটার মধ্যে ঘটে যায়, তারপর কিন্তু অনেকেই যারা ওই হোমস্টেটাতে থাকতে এসছে তারা কিন্তু নানান রকমের কমপ্লেন করেছে যে রাত বিরেতে করিডোরের মধ্যে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, তাদের পায়ের শব্দ শোনা যাচ্ছে, কারোর একটা কান্নার আওয়াজ ভেসে আসছে, মাঝে মধ্যেই বাথরুমের ভেতর থেকে আপনা আপনি কল থেকে জল পড়ার শব্দ, ইত্যাদি ইত্যাদি, এরকম নানান রকম আজে বাজে ঘটনা কিন্তু ঘটে ওই হোমস্টেটার মধ্যে। এবং যারা ওখানকার কর্মী, যারা পার্মানেন্টলি ওখানে থেকে কাজ টাজ করবে, গুপ্তাজি তো অনেককেই অ্যাপয়েন্ট করেছিলেন, তাদেরও নানান রকমের অস্বাভাবিক রকমের অভিজ্ঞতা হয়েছে। কেউ কেউ দাবি করেছে যে ওই মুকেশকে নাকি তারা সচক্ষে দেখতে পেয়েছে। বিশেষ করে যেই রুমটাতে ও মারা গেছিল ওই ঘরটা প্রচণ্ড রকমের ডিস্টার্ব, কিন্তু ওই ঘরটা বাদ দিলে পরেও বাকি হোমস্টেটাতেও নানান রকমের অদ্ভুত কাণ্ড ঘটে। হোমস্টের সামনে যে বাগানটা রয়েছে সেই বাগানেও নাকি মুকেশকে মাঝে মধ্যেই দেখা গেছে, কপাল টপাল ফাটা, দরদর করে রক্ত পড়ছে, একটা ভয়াবহ দৃশ্য, সেটাও নাকি অনেকে দাবি করেছে যে দেখেছে। এরকমভাবে চলতে চলতে একটা রটনা রটে গেল যে ওই হোমস্টেটা পুরোটাই হচ্ছে ভুতুড়ে একটা হোমস্টে। ওখানে অপশক্তির বাস, ওখানে প্রেতাত্মা, অতৃপ্ত কোনো আত্মার বাস। ওখানে কোনো স্থানীয় কর্মী কাজ করতে চাইছে না। আস্তে আস্তে হোমস্টেটা পুরো বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, কারণ কোনো কর্মী না কাজ করলে তো ওই হোমস্টেটা চালানোর কোনো মানেই হয় না। তো এইবার গুপ্তাজি কী করলেন, ওনার সিমলার যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলের মধ্যে থেকে দুজন কর্মীকে ওখানে পাঠালেন ব্যাপারটা একটুখানি বুঝে দেখবার জন্য। তারা ওখানে পৌঁছায়। ওখানে পৌঁছে তারা 2টো রাতও কাটাতে পারেনি। একটা রাত কাটানোর পর তারা ওখান থেকে রীতিমতো পালিয়ে এসছে এবং সিমলায় ফেরত আসার পর থেকে দুজনেরই স্বভাবের মধ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করা গেছে। একজন রীতিমতো উন্মাদ হয়ে গেছে, কিছু একটা দেখে ও চমকে চমকে উঠছে। আরেকজন কর্মী যিনি গেছিলেন তিনি একদম চুপ হয়ে গেছেন, গুম মেরে গেছেন, একটা কথা বলছেন না, প্রচণ্ড রকম ডিপ্রেসড হয়ে পড়ে রয়েছেন, কাজে কর্মে মন নেই, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। এবার গুপ্তাজি পড়েছেন তো মহাবিপদে। উনি টাকা কড়ি ব্যয় করে ওই হোমস্টেটাকে নির্মাণ করলেন, প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করলেন সেখানে। এদিকে কোনো কর্মী পাচ্ছেন না, কর্মী না পেলে ওই হোমস্টেটাকে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, যা হয় আর কি। তা উনি এবার ওনার যে সমস্ত অ্যাসোসিয়েট, যারা বন্ধুবান্ধব বা পরিবারের লোকজন, তারা ওনাকে একটা বুদ্ধি দিল যে এখানে একটু পুজো আচ্চা করতে, হোমযজ্ঞ করতে, ওগুলো করলে পরে অনেকাংশে নেগেটিভিটি কাটে। কিন্তু এই ভদ্রলোক একটুখানি অন্যরকম টাইপের একজন মানুষ, একটু যুক্তিবাদী। উনি জানান যে আমি অকাট্য প্রমাণ ছাড়া এই সমস্ত কাজকর্ম আমি করতে পারবো না। আমি আগে প্রমাণ চাই, আমি আগে দেখতে চাই যে হ্যাঁ ওখানে কিছু একটা ঘটছে, তাহলেই আমি সেগুলো বিশ্বাস করব এবং তারপরে যা যা পদক্ষেপ নেওয়ার আমি নেব। কিন্তু তার আগে আমি একটা কথাও বলবো না, একটা কাজও আমি ওখানে করাবো না। এবারে প্রশ্নটা হলো, এই বিশ্বাসটা ওনাকে যোগান দেবে কে? এই যুক্তিটা বা এই প্রমাণটা ওনার হাতে তুলে দেবে কে? দেখুন, এই ক্ষেত্রে কিন্তু প্যারানর্মাল ইনভেস্টিগেটররাই একমাত্র রাস্তা। কেন? কারণ দেখুন, যদি ওখানে কোনো তান্ত্রিককে নিয়ে যাওয়া হয়, একজন তন্ত্র সাধক তিনি তার আজ্ঞাচক্র বলুন বা তার সাধন পদ্ধতির মাধ্যমে বলুন ওখানে কিছু আছে কি নেই সেই ব্যাপারটাকে অনুভব করতে পারেন, কিন্তু সেটার প্রমাণ তিনি অন্য কাউকে কিন্তু দেখাতে পারবেন না। কারণ এই ব্যাপারগুলো অনুভূতির বিষয়, এই ব্যাপারগুলো ফিলিংসের বিষয়, এইগুলো
মানে একটা অকাট্য প্রমাণ আপনার হাতে ধরিয়ে দিলাম, এই ব্যাপারটা কিন্তু একজন তান্ত্রিকের পক্ষে করা সম্ভব না। তিনি নিজে বুঝবেন, কিন্তু তিনি অন্যদেরকে বোঝাতে হয়তো পারবেন না। কিন্তু প্যারানর্মাল ইনভেস্টিগেটররা তারা বিজ্ঞানের সাহায্য নিয়ে এমন কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন বা এমন কিছু ডিভাইস ব্যবহার করেন যেইগুলোর মাধ্যমে কিন্তু প্রমাণ দেওয়া সম্ভব যে কিছু একটা এখানে রয়েছে। তাই প্যারানর্মাল ইনভেস্টিগেটররাই একমাত্র প্রমাণ ওই গুপ্তাজির হাতে কিন্তু তুলে দিতে পারেন। তা গুপ্তাজি তখন, এই কুণালের নাম তো মোটামুটি একটা পপুলারিটি তৈরি হয়েছিল তখন, তা ওই কুণালের সঙ্গে যোগাযোগ করেন এবং ওনাকে বলেন যে এই ব্যাপার আমার হোমস্টেটাতে এরকম ঘটনা ঘটছে, তা তোমরা ওখানে গিয়ে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করবে, পুরো জিনিসটা ভিডিওতে রেকর্ড করবে এবং আমার হাতে তুলে দেবে। আমি অকাট্য প্রমাণটা আগে পাবো, তারপরে আমি সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আমাদের যিনি পণ্ডিতজি আছেন বা গুরুজি আছেন তাদেরকে দিয়ে আমি কাজ টাজ করাবো, সেইটা পরের কথা, কিন্তু তার আগে আমার একটা প্রমাণ চাই। তো এবার কুণাল তখন ওই গুপ্তাজিকে বলেন যে আপনি নিজেও তো আমাদের সাথে আসতে পারেন, আমরা তো আমার টিম নিয়ে যাবই, আমি ওখানে গিয়ে ইনভেস্টিগেশন করবই, তা আপনিও আসুন। তা বলছে যে দেখো, আমি তো নিজে ব্যবসার কাজে নানান রকমভাবে ব্যস্ত থাকি, তো এন্টার ডিসেম্বর মাসটা আমার প্রচণ্ড রকমের প্রেশার যাবে, বুঝতেই তো পারছো আমি হোটেল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তা প্রচুর ট্যুরিস্ট এই সমস্ত জায়গায় আসে, তো আমি ব্যস্ত থাকবো, আমার পক্ষে কিন্তু যাওয়াটা সম্ভব হবে না। কারণ সিমলাতে আমার যে হোটেলগুলো রয়েছে সেখানে নানান রকমের ইভেন্ট থাকবে, ক্রিসমাস টাইম, হ্যাঁ পুরো মান্থটাই হচ্ছে ক্রিসমাস, তারপরে নিউ ইয়ার, একটা উদযাপনের মাস, একটা উৎসবের মাস। তা আমার পক্ষে কিন্তু এটা ওই অবধি যাওয়াটা সম্ভব হবে না। তোমরা যাবে, তোমরা গিয়ে পুরো জিনিসটাকে ভিডিও করবে, রেকর্ড করবে, করে আমার হাতে তুলে দেবে। তোমাদের আদর আপ্যায়নের কোনো রকম অসুবিধা হবে না। আমার একজন লোক, ওখানকার স্থানীয় লোক, তার নাম হচ্ছে অনিল বলে যে লোকটা, সে কিন্তু ওই হোমস্টেটা সকালবেলাটুকু, মানে দিনের বেলাটুকু, যতটা টাইম দিনের আলো রয়েছে ততটুকু টাইম একটুখানি দেখভাল করে, সন্ধে নামার আগে, মানে সন্ধ্যার অন্ধকারটা নামার আগে ও কিন্তু হোমস্টে থেকে বেরিয়ে আসে, ওর নিজের বাড়িতে চলে আসে, কাছেই বাড়ি, নারকান্ডাতেই। কিন্তু ওই সকালটুকুই ওকে পাবে, তার বাইরে ওকে পাবে না। ওইটুকু টাইমে ও যা যা ব্যবস্থাপনা করার তোমাদের করে দেবে, তা তোমরা ওখানে গিয়ে নির্দ্বিধায় থাকতে পারো। তা এই অবধি কথাবার্তা হয়েছে। তা এবার কুণালরা ডিসাইড করেছে যে ডিসেম্বর মাসের 20 তারিখে ওরা রওনা দেবে হিমাচল প্রদেশের উদ্দেশ্যে। তা এই পুরো ব্যাপারটা আমাকে তো খুলে বলল। এরপরেও কুণালের সাথে আমার অনেক কথা হয়েছে। যেদিন ওরা রওনা দিচ্ছে, 20 তারিখে যেদিন রওনা দিচ্ছে ওই ভিলওয়ারা থেকে, সেই দিন সকালেও কুণাল আমাকে ফোন করেছে, সকাল 9:30 10টা এরকম টাইমে, যে আমরা এখন বেরোচ্ছি। এইবার ওদের প্ল্যানিংটা কীরকম ছিল, যে ওই প্রথমে ওরা যাবে হচ্ছে সিমলাতে গিয়ে একটা রাত্রি থাকবে, থেকে তারপরে ওখান থেকে ওরা নারকান্ডা যাবে, নারকান্ডাতে গিয়ে ওই হোমস্টেটাতে উঠবে, ওখানে 2 রাত্রির কাটাবে, কাটিয়ে তারপরে আবার ওরা ওই 25 কি 26 তারিখ নাগাদ আবার ওরা ব্যাক করে আসবে, মানে ওদের বাড়ি ফিরে আসবে, রাজস্থানে ফিরে আসবে। এটা ওদের পুরো পরিকল্পনাটা ছিল। এইবার ওরা সিমলাতে পৌঁছেও আমার সাথে যোগাযোগ করলো, একটা রাত্রি সিমলাতে থেকে তারপরের দিন ওরা নারকান্ডাতে গেল। এমনকি নারকান্ডায় পৌঁছে ওরা যখন হোমস্টেটাতে ঢুকছে তখনও কুণাল কিন্তু আমাকে ভিডিও কল করেছিল। ভিডিও কলের মাধ্যমে বাইরে থেকে ও পুরো হোমস্টেটা কিন্তু আমাকে দেখালো, এবং হোমস্টেটা দেখে, আমি যখন দেখেছিলাম হোমস্টেটা ওই ভিডিও কলের মাধ্যমে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম একটা হোমস্টে দেখলে কিন্তু কেউ বিশ্বাস করবে না যে ওই রকম একটা জায়গায় প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে পারে। এরকম যে কিছু ঘটনা, অবাঞ্ছিত ঘটনা, অস্বাভাবিক হাড়হিম করা ঘটনা যে অত সুন্দর একটা হোমস্টের মধ্যে ঘটতে পারে, এটা কিন্তু কেউ বললেও বিশ্বাস করবে না। আমারও কিন্তু সেই ধারণাটাই তখন হয়েছিল। তো যাই হোক, তা এবার ওরা তো হোমস্টেতে ওরা রয়ে গেল। এরপর হঠাৎ করে আমি দেখছি, মানে তারপর আমি আর কুণালকে ডিস্টার্ব করিনি, ফোনও করিনি, কুণালও আমাকে করেনি। আমি ভেবেছি যে ও কাজে ব্যস্ত আছে, মানে ইনভেস্টিগেশন করাটাও তো একটা হ্যাপার ব্যাপার, একটা বিরাট বড় পরিশ্রমের ব্যাপার, এটা কিন্তু খুব একটা ছেলে খেলার বিষয় নয়। তা ও হয়তো ওই কাজটাতে ব্যস্ত রয়েছে, সেই কারণে আমিও ওকে ডিস্টার্ব করিনি, ও আমাকে আর ফোন টোন করেনি। তারপর ওদের আসার, মানে ফেরত আসার দিন হচ্ছে 26 তারিখ। আমি এক্সপেক্ট করেছিলাম যে 26 তারিখে এসে ও হয়তো আমাকে একটা কল করবে, সেই কল এলো না। আমি ভাবলাম ও হয়তো ক্লান্ত আছে, এতটা জার্নি করে বাড়ি ফিরেছে, তারপরে হয়তো ক্লান্ত হয়ে পড়েছে, সেই কারণে হয়তো আমাকে ফোন করেনি। আমি প্রথমটায় সেরকমই ভেবেছি, কিন্তু তারপরেও আমি দেখছি 26 তারিখ পেরিয়ে যাচ্ছে,
2 দিন কাটলো, 3 দিন কাটলো, 1 সপ্তাহের মতো হয়ে গেল, তারপরেও কিন্তু কুণালের কোনো ফোন নেই। এবার আমি কৌতূহল দমন করতে না পেরে আমি কিন্তু কুণালকে ফোন করি। এবার ফোন কুণাল ধরে, কিন্তু ভালোভাবে আমার সঙ্গে কথা বলে না। ও মানে একটু দায়সারাভাবেই ফোনটাকে রেখে দেয়। মানে আর যতবারই আমি ওকে ফোন করেছি, ও আমাকে একটাই কথা বলেছে যে একটা সমস্যার মধ্যে ও পড়েছে, সময় মতো আমাকে সমস্তটাই বলবে। আর একটা অদ্ভুত ব্যাপার আপনাদেরকে এই ক্ষেত্রে বলি, যখনই আমি কুণালকে ফোন করতাম, তখনই ওপার থেকে মানে পেছন থেকে একটা চিৎকার আমি শুনতে পেতাম, একটা মহিলা কণ্ঠে চিৎকার, এবং আমি স্পষ্ট বুঝতে পারতাম যে এটা কুণালের ওয়াইফ আরতি, ওর কিন্তু গলার আওয়াজ, ওর গলার আওয়াজ আমি পেতাম। প্রচণ্ড রকম চিৎকার করছে অশ্লীল ভাষায়, হিন্দিতে, ওরা তো হিন্দিভাষী, তা হিন্দিতে নানান রকমের গালি গালাজ, অশ্লীল ভাষা প্রয়োগ করা, এই ব্যাপারগুলো করছে। তা আমি প্রথমটায় ভাবতাম যে ওদের দাম্পত্য জীবনে কিছু একটা কলহ বা কিছু একটা বিবাদ হয়তো লেগে গেছে, কিছু একটা সমস্যা হয়তো তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, আমি প্রথমটা এরকম ভাবতাম। কিন্তু আমার ধারণাটা ভ্রান্ত প্রমাণিত হলো পরবর্তীকালে, যখন কুণাল আমাকে পুরো ব্যাপারটা বলল। তো এরকমভাবে জানুয়ারি ফেব্রুয়ারি মাস কেটে গেল। মার্চ মাসে এই দিন কতক আগে কুণাল আমাকে ফোন করেছে, করে আমাকে পুরো ব্যাপারটা বলছে যে ওই নারকান্ডার হোমস্টেতে পৌঁছানোর পর কি ঘটলো, এবং তার আফটার এফেক্ট ওদের লাইফটাকে কীরকমভাবে এক প্রকার ধ্বংসের দিকে নিয়ে গেছিল। পুরোপুরি নিতে পারেনি, কিন্তু যা ক্ষতি করার করা হয়ে গেছে। মানে ওটা শুনে আমি জাস্ট মানে কি বলবো আপনাদেরকে, আমি একদম স্তম্ভিত হয়ে গেছি যে এত কিছু যে ওর জীবনে ঘটে গেছে, এটা মানে আমার কাছে কল্পনারও বাইরে। তো কীরকম হলো ব্যাপারটা আমি একটু আপনাদেরকে বলি। ওরা তো নারকান্ডার হোমস্টেটাতে পৌঁছালো, পৌঁছে ওখানে অনিল ওদের অপেক্ষাতেই ছিল, ও খাবার টাবার তৈরি করে রেখেছিল। তা অনিলের সঙ্গে ওরা একটু কথাবার্তা বলল যে ও কতদিন ধরে এখানে রয়েছে। তা অনিল বলল যে ও প্রায় 1 মাস হতে চলেছে এই হোমস্টেটাতে ও কাজ টাজ করছে। তা ওর কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা, তা অনিল বলছে যে হ্যাঁ, আমারও অনেক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। এই হোমস্টেটা একেবারেই ভালো না, এখানে রাত বিরেতে তো দূরের কথা, দিনে দুপুরেও এই হোমস্টেটা কিন্তু সুরক্ষিত নয়। প্রত্যেকটা রুমের দরজা বন্ধ, কিন্তু সেই বন্ধ দরজার মধ্যে থেকেও নানান রকমের অস্বাভাবিক রকমের আওয়াজ ভেসে আসে। বিশেষ করে দোতলার ওই পার্টিকুলার রুমটা যেখানে মুকেশ মারা যায়, ওই মাথায় চাঙড় ভেঙে পড়ে, ওই সিলিংয়ের একটা বিরাট বড় একটা চাঙ্ক ভেঙে পড়ে ও যে মারা যায়, ওই ঘরটা বিশেষভাবে ডিস্টার্ব। ওখানে তো কোনো বোর্ডাররাই থাকতে পারেনি, কোনো ট্যুরিস্টরাই থাকতে পারেনি, ওই ঘরটাও বন্ধ, প্রত্যেকটা ঘর বন্ধ। ওই ঘরে তো নানান রকমের আওয়াজ আসেই, কিন্তু অন্যান্য ঘর থেকেও অস্বাভাবিক রকমের কিছু আওয়াজ ভেসে আসে। দুমদাম করে দরজার ওপরে কেউ যেন ধাক্কা দেয়, মনে হয় যেন ভেতর থেকে কেউ বাইরে বেরিয়ে আসতে চাইছে, এরকম ইত্যাদি ইত্যাদি নানান রকমের ঘটনা ঘটে। তো যাই হোক, সমস্ত রকম শুনে টুনে ওরা দুপুরটা একটুখানি বিশ্রাম নিল, পুরো হোমস্টেটা একটুখানি ঘুরে দেখলো। অনিল প্রত্যেকটা ঘরের মানে প্রত্যেকটা রুম, মানে গুপ্তাজি বলেই রেখেছিল যে এই কুণালদেরকে প্রত্যেকটা রুমের অ্যাক্সেস যেন দেওয়া হয়, একটা রুমও যেন বাদ না যায়, কারণ ওদেরকে প্রত্যেকটা ঘরের মধ্যে ঢুকে ঢুকেই কিন্তু পরীক্ষা করে দেখতে হবে যে কোথায় কি প্রবলেমটা রয়েছে। এবার সন্ধ্যের আমার কিছুক্ষণ আগে, মানে তখনও বেলা গড়িয়ে জাস্ট বিকেলটা হয়েছে, সূর্যের আলোটা একটু পড়ে এসছে, অনিল কিন্তু ওখান থেকে চলে গেল, ওর বাড়িতে চলে গেল, কাছেই ওর বাড়ি, এবং জানিয়ে গেল যে আগামীকাল সকালে ও আবার আসবে। অর্থাৎ এখন কিন্তু এই হোমস্টেটার মধ্যে কুণাল, আরতি আর দেবেশ ছাড়া আর কেউ নেই। এবার সন্ধ্যে নামার পর আস্তে আস্তে ওরা ওদের কাজকর্ম শুরু করলো। পুরো গেস্ট হাউসটা, মানে পুরো হোমস্টেটা ওরা ঘুরে ঘুরে দেখলো। ওদের কাছে যেই যেই ডিভাইসগুলো রয়েছে, প্যারানর্মাল ইনভেস্টিগেটররা যা যা ইউজ করে আপনারা জানেন, সেটা ইএমএফ মিটার বলুন, ইকোভক্স মেশিন বলুন, তারপরে লেজার গ্রিড বলুন, মোশন সেন্সর বলুন, নানান রকমের ডিভাইস তারা নিয়ে প্রত্যেকটা ঘর তারা তন্ন তন্ন করে খুঁজলো, ইএমএফ মিটারের রিডিং নিল, ঘন্টার পর ঘন্টা তারা ওই হোমস্টেটাতে কাটালো, কিন্তু কোনো অ্যাবনর্মালিটি ওরা কিন্তু লক্ষ্য করতে পারলো না। প্রত্যেকটা ঘরের টেম্পারেচার রিডিং নর্মাল, ইএমএফ মিটারের রিডিং নর্মাল, ইকোভক্স মেশিনেও কিচ্ছু ধরা পড়ছে না, লেজার গ্রিডেও কিচ্ছু ধরা পড়ছে না, মোশন সেন্সারেও কিচ্ছু ধরা পড়ছে না। এরকমভাবে চলতে চলতে রাত্রি প্রায় 11:30 পৌনে 12টা বেজে গেল। তখনও ওরা পুরো হোমস্টেটাতে তন্ন তন্ন করে, একটা ঘরও ওরা বাদ দিচ্ছে না, ওরা ঘুরে যাচ্ছে এবং ডিভাইস নিয়ে ওরা পরীক্ষা করে যাচ্ছে,
কিন্তু কিছুই পাচ্ছে না। এবার এইটা করতে করতে আরতি আর দেবেশের মধ্যে একটা অধৈর্য ভাব কিন্তু চলে এলো। কুণাল তখনও কিন্তু হাল ছাড়েনি। দেখুন, একটা কথা আমি আপনাদেরকে বলি, এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন ব্যাপারটা না, এটা কিন্তু খুব ধৈর্যের একটা ব্যাপার। এটা করতে গেলে প্রচণ্ড রকমের ধৈর্য রাখতে হয়, প্রচণ্ড রকমের একটা নিষ্ঠা বলুন বা একটা টেনেসিটি বলুন, এই কাজে কিন্তু দরকার পড়ে। মানে ওই করতে গেলাম, করতে গিয়ে তারপরে কিছুই হলো না, 1-2 ঘন্টার মধ্যে হাল ছেড়ে দিয়ে চলে এলাম, এইভাবে কিন্তু প্যারানর্মাল ইনভেস্টিগেশন হয় না। যারা বড় বড় প্যারানর্মাল ইনভেস্টিগেটর আমাদের দেশে আছে, এই মুহূর্তেও যারা রয়েছে, তাদের কিন্তু এই ধৈর্যটা রাখতেই হয়, তা না হলে কিন্তু কাজে সাফল্য কোনোদিনই আসে না। তা কুণালের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নেই। ও একজন তখন বেশ অভিজ্ঞ একজন ইনভেস্টিগেটর, এর আগে বিগত 10 বছর ধরেও এই কাজগুলো করে যাচ্ছে। কিন্তু দেবেশ আর আরতির মধ্যে সেই দিনটাতে একটুখানি অধৈর্য ভাব চলে এসেছিল। তা কুণাল বলছে যে না, এখনই তো হাল ছাড়লে চলবে না, এখন পুরো রাতটা আমাদের বাকি রয়েছে, এই পুরো রাতের মধ্যে কিছু না কিছু ঘটবে বলেই আমার বিশ্বাস, তো আমি এই ইনভেস্টিগেশনটা চালিয়ে নিয়ে যেতে চাই। তা এই কথাগুলো ওরা যখন বলছে একে অপরের সাথে, ওরা তখন ছিল হচ্ছে দোতলায়। দোতলায় যে করিডোরটা, মানে কীরকম হোমস্টেটা, করিডোর এবং তার পাশে আলাদা আলাদা কয়েকটা রুম। এবার করিডোরের একদম এন্ডের দিকে ওরা দাঁড়িয়েছিল, এন্ডের দিকে একটা জানলা, তার বাইরে পুরো নারকান্ডা শহরটাকে একটু দূর থেকে দেখা যাচ্ছে। মানে এই যে হোমস্টেটা একটু আউটস্কার্টসে, দূরের পাহাড়টাতে টিম টিম করে সমস্ত আলোগুলো জ্বলছে, এই ব্যাপারটা ওরা দেখতে পাচ্ছে, খুব সুন্দর ভিউ। এবার এই কথাগুলো বলতে বলতে ওরা ওই করিডোরটা দিয়ে আবার হেঁটে হেঁটে এদিকে ব্যাক করছে। ব্যাক করার টাইমে ওরা যখনই ওই পার্টিকুলার ঘরটা, যেই ঘরের মধ্যে মুকেশ মারা গেছিল ওই দুর্ঘটনার কবলে পড়ে, ওই ঘরটার পাশ দিয়ে যখন ওরা আসছে, তখন হঠাৎ করেই ঘরটার দরজাটা ভেজানো ছিল, আপনা আপনি এরকম ক্যাঁচ করে একটা শব্দ হয়ে দরজাটা খুলে গেল, খুলে আবার ওটা দাঁড়াম করে বন্ধ হয়ে গেল। এইটা দেখে, আর যখনই দরজাটা খুললো, ওরা তো সামনে দিয়েই যাচ্ছিল, ওই দরজাটা খোলা মানে খুলছে, যে দরজাটা ক্যাঁচ করে একটা শব্দ হয়ে দরজাটা খুলছে, ওইটা দেখে ওরা দাঁড়িয়ে গেছিলো ওইখানটায়। যতটুকু টাইম দরজাটা খোলা অবস্থায় ছিল, ঘরের ভেতর থেকে মনে হলো যেন একটা তপ্ত গরম হাওয়া, ঠিক আছে, মানে একটা গরম হাওয়ার একটা দমক যেন বেরিয়ে এসে ওদের গায়ে আছড়ে পড়ল। এবারে দেখুন এই ব্যাপারটা কতখানি অস্বাভাবিক। হিমাচলের মতো একটা জায়গা, ওই রকম হাই অল্টিটিউড নারকান্ডা, সেখানে ডিসেম্বর মাসের একদম শেষের সপ্তাহ 20 তারিখের পর ওরা গেছে নারকান্ডাতে, তখন কি পরিমাণ ঠান্ডা থাকতে পারে হিমাচল প্রদেশে, সেটা যারা গেছেন তাদেরকে আলাদা করে বুঝিয়ে বলতে হয় না। যারা আমার ভিডিওটা এই মুহূর্তে শুনছেন বা দেখছেন, তাদের মধ্যে অনেক পর্যটকই এরকম রয়েছেন যারা ঘুরে এসছেন, হ্যাঁ, যারা ঘুরতে ভালোবাসেন, শীতকালে শীতের জায়গায় অনেকেই যেতে চায়, অনেকেই পছন্দ করে। তা তারা জানেন, তারা এই ব্যাপারটার মানে এই ব্যাপারটাতে তারা বিলক্ষণ অবগত, যে নারকান্ডার মতো জায়গায় ডিসেম্বরের শেষের দিকে কীরকম লো টেম্পারেচার থাকতে পারে, মানে মাইনাসে নেমে যায় অনেক সময়। তা সেইখানে একটা ঘরের মধ্যে থেকে, হোটেল একটা রুমের মধ্যে থেকে, যেখানে কেউ থাকে না, কোনো হিটারও অন করা নেই, সেখান থেকে একটা গরম হাওয়ার একটা দমক বেরিয়ে এসে ওদের গায়ে আছড়ে পড়ছে। তার মানে কি, টেম্পারেচারটা এখানে অ্যাবনর্মাল, এক্সটার্নাল টেম্পারেচারের সঙ্গে এই জায়গার টেম্পারেচারের কোনো ম্যাচ করছে না। এইটাই কিন্তু একটা জানান দিচ্ছে যে এখানে কোনো নেগেটিভ এন্টিটি থাকলেও থাকতে পারে। এবার এখানে অনেক যুক্তিবাদী আপনারা বলতে পারেন যে অনেক দিন ধরে বন্ধ পড়েছিল, নানান রকম কারণে গরম হতে পারে, কিন্তু কতটা গরম হতে পারে, মানে এমন গরম যে সেটা মানে ওই মানে আমাদের এখানে যে সমস্ত জায়গাগুলো যেখানে লু, মানে গরমকালে যে সমস্ত গরম হাওয়াগুলো দেয়, লু বয়ে যায় যে সমস্ত জায়গায়, ওরকম টাইপের একটা গরম হাওয়া। তো মানে হিমাচলের মতো একটা ঠান্ডা জায়গায় অতটা গরম হাওয়া তো হতে পারে না, তাই ব্যাপারটা খুবই অস্বাভাবিক। এবার এই হাওয়াটা যখন ওদের গায়ে লাগলো, তখন কিন্তু কুণাল প্রচণ্ড রকমের উত্তেজিত হয়ে উঠল। ও চিৎকার করে বলে উঠল যে এই ঘরটাতে কিছু একটা তো রয়েছে, আমরা আবার এই ঘরটাতে ঢুকবো। তা ঘরটা, ওই দরজাটা ওই খোলা বন্ধ হয়ে আবার একটুখানি আলতো করে খুলছে দরজাটা আর কি। তা ওরা ঘরটার মধ্যে প্রবেশ করেছে, করে ইএমএফ মিটার যেটা, সেটা রিডিং ওরা নিচ্ছে, এবং সেই ঘরটাতে কিন্তু রিডিংটা বেশ অ্যাবনর্মাল, অর্থাৎ যেটা জানান দিচ্ছে যে এখানে কোনো একটা এন্টিটি কিন্তু রয়েছে।
এবার ওরা কি করলো, ওই যে মোশন সেন্সার, একটা ছোট্ট এরকম একটা ডিভাইসের মতো মোশন সেন্সারটাকে ওরা ঘরটার একদম কর্নারে একটা জায়গায় রেখে দিল। এবার মোশন সেন্সার আপনারা জানেন যে রেখে দেওয়ার পর ওটা একবার আলোটা জ্বলে উঠে আবার নিভে যায়, তারপরে ওটার পাশ দিয়ে যদি কেউ পাস করে তাহলে সেই আলোটা আপনি আবার জ্বলে উঠবে, নিয়ে তারপরে আবার নিভে যাবে, যেটা জানান দেবে যে এখানে কোনো এন্টিটি রয়েছে। এইভাবেই তো একটা মোশন সেন্সার কাজ করে। তো ওরা রেখে দিল, দু একবার কিন্তু ওটা ব্লিঙ্কও করলো। প্লাস এইবার কুণাল যেটা করলো, ওই পুরো ঘরটাতে পাউডার, এরকম পাউডার সারা ঘরের মেঝেতে কিন্তু ছড়িয়ে দিল। কাঠের মেঝে ছিল, তা সেই মেঝে ভর্তি এরকম পাউডার কুণাল কিন্তু ছড়িয়ে দিল, দিয়ে বলল যে আমরা আবার এই ঘরটাতে আসব, একটুখানি বেরিয়ে আমরা বাইরে অপেক্ষা করব সামনের বারান্দাটাতে, অন্তত 1 ঘন্টা পর আবার আমরা এই বারান্দাটাতে এসে এই ঘরটাতে এসে ঢুকবো। তা যেমন ভাবা তেমন কাজ, পরিকল্পনা মাফিক ওরা কি করলো, ওরা আবার চলে এলো, বেরিয়ে এলো, বারান্দাটায় দাঁড়িয়ে ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। বারান্দাটাও একটু মানে ওই বাগানটাকে ওরা একটুখানি চেক টেক করছে। করতে করতে কিছুটা সময়, ওরা তো ভেবেছিল 1 ঘন্টা পরে ওরা ঢুকবে আবার, কিন্তু 15-20 মিনিট কাটতে না কাটতেই হোমস্টের ভেতর থেকে শুরু হলো দুমদারাক্কা আওয়াজ। সে ভয়ঙ্কর রকমের আওয়াজ, মনে হচ্ছে একটা দরজা বারবার করে বাড়ি খেলে পরে, একটা দরজার পাল্লা বারবার করে বাড়ি খেলে পরে যেরকম আওয়াজ হয়, ঠিক সেই রকম একটা আওয়াজ ওরা কিন্তু শুনতে পেল। আওয়াজটা শোনার সাথে সাথেই ওরা আবার হোমস্টেটার মধ্যে গিয়ে ঢুকলো। ঢুকে ওরা বুঝতে পারলো যে এই আওয়াজটা সেই দোতলার থেকেই আসছে। ওরা দোতলায় গেল, করিডোরটার সামনে গিয়ে দাঁড়ালো, দেখলো যেই ঘরটাতে একটু আগেই ওরা ঢুকেছিল, যেই ঘরটাতে মুকেশ মারা যায়, যেখান থেকে ওই গরম হাওয়াটা বেরিয়েছিল, ওরা ঢুকেছিল একটু আগে, ওই ঘরের দরজার পাল্লাটা বারবার করে খুলছে আর সজোরে বন্ধ হচ্ছে, খুলছে আর সজোরে বন্ধ হচ্ছে, এবং সেইটারই দড়াম দড়াম আওয়াজ ওরা কিন্তু বাইরে থেকে পেয়েছিল। এইবার অন্যান্য যে কোনো মানুষ হলে এরকম টাইপের একটা পরিত্যক্ত হোমস্টে, যেখানে কেউ থাকে না, জনমানব শূন্য, এরকম একটা পাহাড়ি এলাকা, চারদিকে ঠান্ডা, তা এরকম একটা হোমস্টেতে যদি পার্টিকুলার একটা রুমের দরজা এরকমভাবে খোলা বন্ধ করে, তাহলে কিন্তু যে কোনো মানুষ প্রচণ্ড রকমের ভয় পেয়ে যেতে পারে। কিন্তু কুণালদের ক্ষেত্রে সেটা হবে না, জানা কথা, কারণ ওদের এই অভিজ্ঞতাগুলো আছে। ওরা যেহেতু প্যারানর্মাল ইনভেস্টিগেশনে নেমেছে, তাই এই ভয়, ভীতি, আশঙ্কা, এই ব্যাপারগুলোকে ওরা জলাঞ্জলি দিয়ে তবেই নেমেছে। তা না হলে তো এই কাজে ওরা এগোতে পারতো না, উন্নতি করতে পারতো না। তো তাই ওরা এইগুলোর কিছু তোয়াক্কা না করে, পরোয়া না করে ওই ঘরটাতে গিয়ে আবার ঢুকলো। ঘরটাতে ঢুকে ওরা যেটা দেখতে পেল, মানে ঘরের মধ্যে তো আলো টালো কিছুই জ্বলছে না। এবার ইতিমধ্যে আবার কি হয়েছে, করিডোরে যে আলোগুলো জ্বলছিল সেই আলোটা ফ্লিকার করছে, আর ঘরের মধ্যে একটা আলো ছিল সেটাও একটু দপদপ দপদপ করছে, মানে সেটা অতটা জোরালো নয়। কিন্তু ওই আলো আধারির খেলার মধ্যে ওরা দেখতে পাচ্ছে যে ওই যে পাউডারটা ছড়িয়ে দিয়েছিল, ঘরে প্রবেশ করার দরজাটা, তার সামনে থেকে শুরু করে বারান্দা পর্যন্ত সেই পাউডারের ওপর কিন্তু পায়ের ছাপ, অর্থাৎ কেউ যেন ওই দরজা থেকে শুরু করে বারান্দা অবধি হেঁটে হেঁটে গেছে, এইটা কিন্তু ওরা স্পষ্ট লক্ষ্য করেছে। এবার এইটা দেখে ওরা তো মানে করছে, ওই ইএমএফ মিটার নিয়ে আবার চেক টেক করছে, ওরা উত্তেজিত হয়ে পড়েছে। আর পুরো ব্যাপারটাকে কিন্তু ভিডিওতে রেকর্ড করছে, মানে ডিএসএলআরে রেকর্ড করছে হচ্ছে দেবেশ, ভিডিও রেকর্ডিং করছে। এইগুলো করতে করতে হঠাৎ করে কি ঘটলো, ওই যে দরজাটা, যেই দরজাটা দিয়ে ওরা রুমটার মধ্যে প্রবেশ করেছে, ওই দরজাটা হঠাৎ দড়াম করে বন্ধ হয়ে গেল, আর কিন্তু দরজাটা খুলল না। অর্থাৎ ওরা ওই ঘরটার মধ্যে, ওই 3 জন, কুণাল, আরতি আর দেবেশ, ওরা 3 জন কিন্তু ওই ঘরটার মধ্যে আটকা পড়ে গেল। এবার প্রাণপণে ওরা দরজাটাকে খোলার চেষ্টা করছে, কিন্তু দরজাটা 1 ইঞ্চিও নড়ছে না, যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। ভাবুন অবস্থাটা কতখানি ভয়াবহ। ওই ঘরটার মধ্যে ওরা আটকা, ওই ঘরেই নির্মাণ কার্য চলাকালীন বা ওই রিনোভেশন চলাকালীন চাঙড় ভেঙে পড়ে মুকেশের মৃত্যু হয়। ওই ঘরটাতেই সবথেকে বেশি প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো ঘটে। ওই ঘরের মধ্যেই ওই 3 জন প্রাণী বন্দি। বাইরের করিডোরটাতে আলোগুলো তখনও দপদপ করছে, আর ভেতরে পুরো নিকষ কালো অন্ধকার। কতখানি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে জাস্ট আপনারা একবার কল্পনাটুকু করুন, তাহলেই দেখবেন আপনাদের যথেষ্ট ভয় লাগছে। এইবার ওই ঘরটার মধ্যে তো ওরা আটকে পড়লো। আটকে পড়ার পর ওখানে কিন্তু চলতে লাগলো নানান রকমের অদ্ভুত উড়ে কাণ্ড।
কাউকে দেখা না গেলেও মনে হতে লাগলো এই ঘরটার মধ্যে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে। বারান্দার দিকে যে জানলাগুলো, সেগুলো খটখট খটখট করে আওয়াজ হচ্ছে, যেন মনে হচ্ছে কেউ যেন জানলাটার মানে জানলার যে পাল্লাটা, কাঁচের যে ইয়েটা, তার উপরে কেউ যেন টোকা মারছে বারবার করে। এরকম নানান রকমের সাউন্ড কিন্তু ঘরটার মধ্যে হচ্ছে। ওরা বারান্দার দিকের দরজাটাও খোলার চেষ্টা করলো, সেটাও কিন্তু খুললো না, সেটাও পুরো লক হয়ে রয়েছে। মানে বিশ্রী একটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম পরিবেশ। এরকমভাবে বেশ অনেকক্ষণ ধরে চললো। তারপর একটা টাইমে একটুখানি স্তব্ধ হলো, মানে তখন কটা বাজে, 2টো কি 2:30 বাজে। ওই 2টো 2:30 পর্যন্ত সব এরকম অ্যাক্টিভিটি কিন্তু চলছে। আর পুরোটাই ওরা কি করেছে, একটা জোরালো টর্চ রয়েছে, সেই টর্চটা জ্বালিয়ে, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওরা কিন্তু পুরোটাই ভিডিও রেকর্ডিং করে যাচ্ছে। ভিডিও রেকর্ডিংয়ের কিন্তু কোনো রকম মানে ঘাটতি নেই, কোনো রকমের এই ব্যাপারটাতে কোনো রকমের কিন্তু ছেদ আসছে না, কারণ এই ভিডিওগুলোই কিন্তু প্রমাণস্বরূপ ওরা গুপ্তাজির হাতে তুলে দিতে পারবে পরবর্তীকালে। এইবার 2:30 কি 3টের পর আস্তে আস্তে কিন্তু অ্যাক্টিভিটিগুলো একটু একটু হলেও কমে এলো। ওরা খানিকটা নিশ্চিন্ত বোধ করলো এবং ভাবলো যে সকালবেলায় তো অনিল আসবেই, অনিল এলে পরে ও দরজা টরজা খুলে দেবে, তখন আমরা বেরিয়ে যেতে পারবো, কিছু একটা প্রবলেম হয়তো হয়েছে। আর পুরোটাই যে প্যারানর্মাল ব্যাপার সেটা তো ওদের অন্তত বুঝতে বাকি নেই। এইবার আধ ঘন্টা যেতে না যেতেই আবার শুরু হলো অদ্ভুত কিছু ব্যাপার। কীরকম হলো, ঘরটার একটা কর্নারে একটা ওয়ার্ড্রোব রাখা ছিল, কাঠের একটা ওয়ার্ড্রোব। সেই ওয়ার্ড্রোবের ভেতর থেকে দুমদাম আওয়াজ, যেন মনে হচ্ছে ওইটার ভেতর কাউকে আটকে রাখা হয়েছে বলপূর্বক, এবং সে বারবার করে ওখান থেকে বেরোনোর চেষ্টা করছে এবং প্রাণপণে ভেতর থেকে সেই ওয়ার্ড্রোবের পাল্লা দুটোর ওপরে ধাক্কাচ্ছে এবং চাইছে যে জোর খাটিয়ে ওইটাকে ভেঙে বেরিয়ে আসতে। এইটা বেশ অনেকক্ষণ ধরে চললো। নিয়ে তারপর ওই 4টে কি 4:30 এরকম টাইমে ওইটাও বন্ধ হলো। ওইটা বন্ধ হওয়ার পর ওরা তখনও কিন্তু ঘর থেকে বেরোতে পারছে না, বারবার করে ওরা চেষ্টা করছে বেরোনো। যতই প্যারানর্মাল ইনভেস্টিগেশন করুক, যাই করুক, এই রকম পরিস্থিতিতে ভয় কিন্তু যে কারোরই হতে পারে। এটার মধ্যে অস্বাভাবিক ব্যাপার কিছু নেই, এটার মধ্যে লজ্জার বিষয়ও কিছু নেই, ভয় হতেই পারে। এটা হাস্যকর ব্যাপারও নয়, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো তাদের ক্ষেত্রেও, মানে ওই কুণাল, আরতি আর দেবেশের এদের ক্ষেত্রেও কিন্তু এইটার কোনো রকম ব্যতিক্রম হয়নি। ওরা ওই ঘরটা থেকে বারবার বেরোনোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই বেরোতে পারছে না। তো এবার ওই দেবেশ বলল যে আমি কি একবার অনিলকে একটা ফোন করে দেখব। তা তখন কুণাল বলছে যে এত রাতে আমার মনে হয় না ও আসবে। তা তখন ওই 4টে 4:30, আর আপনারা জানেন শীতকাল, পাহাড়ি এলাকা, এত সকালে তো মানে এত ভোর ভোর তো আর আলো ফোটে না। তাও ওরা একবার চেষ্টা করলো অনিলকে, কিন্তু ফোন সুইচ অফ। বোঝাই গেল যে অনিল রাতে এখানে আসবে না। দিনের বেলাতেই লোকজন এখানে কাজ করতে চাইছে না, তাহলে রাতে তো আসা তো দূরের কথা। এইবার আরও কিছুটা সময় যাওয়ার পর আরতি হঠাৎ দাবি করলো যে ওর দমটা কেমন যেন আটকে আসছে, মনে হচ্ছে যেন ওর প্রচণ্ড রকম শ্বাসকষ্ট হচ্ছে। টর্চের আলোতে ওরা দেখতে পেল যে আরতির বুকটা মানে রীতিমতো একদম হাঁপড়ের মতো ওঠানামা করছে। প্রচণ্ড যে ওর শ্বাসকষ্ট হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং ও ধীরে ধীরে কিন্তু কেমন যেন নিস্তেজ হয়ে পড়ছে, প্রচণ্ড ঘাম দিচ্ছে ওর। এইবার কুণাল কিন্তু প্রচণ্ড রকম উন্মাদ হয়ে উঠল, মানে ওর স্ত্রীর ওই রকম একটা ভোগান্তি ও নিজের চোখে দেখছে, ওটা দেখলে তো কারোরই স্থির থাকার সম্ভব না। তো বারবার করে দরজাটাতে দুমদাম করে ঘুষি মারার চেষ্টা করলো, বলপূর্বক ওটাকে ভেঙে ফেলার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই দরজাটাকে ভাঙা গেল না, খোলা গেল না। এরপর যখন আস্তে আস্তে দিনের আলো ফুটলো, প্রায় 7টা বাজে, তখন অনিল এসে পৌঁছলো। তো ততক্ষণে আরতির অবস্থা প্রচণ্ড রকমের খারাপ, ও একেবারে নিস্তেজ হয়ে পড়েছে, ওর জ্ঞানটুকু রয়েছে কিন্তু কথা বলতে পারছে না, প্রচণ্ড দুর্বল বোধ করছে। তা অনিলকে ওরা মানে যেই অনিল এসে পৌঁছেছে ওদেরকে দেখতে পায়নি, ওপরে চলে এসছে। অনিলকে ওরা দেখতে পেয়েছে যে করিডোর দিয়ে আসছে, তো তখন ওরা আরও বেশি উত্তেজিত হয়ে দরজা টরজা ধাক্কেছে, বলছে যে আমরা এরকম আটকা পড়ে গেছি। অনিল অনেক চেষ্টা চরিত্র করলো, রুমের চাবি এনে খোলার চেষ্টা করলো, কিছুতেই রুম খোলা গেল না। আলটিমেটলি কি হলো, স্থানীয় কিছু লোকজনকে ডেকে এনে দরজা ভেঙে ফেলতে হলো। তারপর গিয়ে ওদেরকে বার করা গেল। ওরা ওখান থেকে বেরিয়ে আর এক মুহূর্তও অপেক্ষা করলো না, ওখান থেকে ওরা বেরিয়ে এলো মালপত্র নিয়ে, ওই হোমস্টেটা থেকেই বেরিয়ে এলো। ওখানে আর ওদের পক্ষে থাকা সম্ভব না। নারকান্ডা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেখানে হোটেলের কোনো অভাব নেই, অন্য একটা হোটেলে গিয়ে ওরা উঠল। এইবার হোটেলে ওঠার পর একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে, এতক্ষণ ধরে তো একটা
মানে রীতিমতো যুদ্ধ চললো, জীবন মরণের লড়াই চললো এই তিনজনের। তা একটু তো বিশ্রাম নিতেই হবে। একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে আরতিও ততক্ষণ একটু চাঙ্গা হয়ে উঠেছে। এইবার ওরা ভাবলো যে আমরা গুপ্তাজিকে একটা ফোন করে বলি যে আমাদের এক্সপেডিশন সাকসেসফুল হয়েছে, আমরা সমস্ত প্রমাণ জোগাড় করেছি। এবারে ফোন যখন করা হলো গুপ্তাজিকে, তখনই একটা দুঃসংবাদ। ওনার স্ত্রী ফোনটা ধরেন, উনি বলেন যে ভোর রাতের দিকে একটা ম্যাসিভ স্ট্রোক হয়েছে ওই গুপ্তাজির, অবস্থা আশঙ্কাজনক, ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ডাক্তাররা এক্ষুনি কিচ্ছু বলতে পারছেন না। একটা ভয়ানক একটা সংবাদ কিন্তু কুণাল পেল, এবং সেটা পাওয়াতে ওদের প্রত্যেকেরই মাথায় হাত যে এরকম একটা ইনভেস্টিগেশনে উনি ডেকে পাঠালেন, সেই রাতেই ওনার এরকম একটা অঘটন ঘটলো। ব্যাপারটা কি নিতান্তই কাকতালীয়, নাকি এর মধ্যেও কোনো অস্বাভাবিক কিছু ব্যাপার আছে? তো যাই হোক, তা এইটা নিয়ে আপাতত ওরা মাথা ঘামালো না, ঈশ্বরের কাছে প্রার্থনা করলো যাতে উনি সুস্থ স্বাভাবিক আবার হয়ে ওঠেন, রোগমুক্ত হয়ে যাতে বাড়ি ফিরতে পারেন, তারপরে না হয় প্রমাণটা দেখানো যাবে। তা ওই দিন সন্ধ্যাবেলায় ওই রাতটা তো ওদের নারকান্ডাতে কাটানোর কথা। পরের দিন ওরা আবার ওই নারকান্ডা থেকে কালকার রওনা দেবে, কালকা থেকে আবার দিল্লি থেকে ওদের বাড়ি, এরকমভাবে ওরা ফিরবে। এই মানে প্ল্যানিংটা ওদের ছিল। এইবার ওই দিন সন্ধ্যাবেলায় ওই নারকান্ডার হোটেলটাতে বসে কুণাল ভাবলো যে ওই ডিএসএলআরে যে ভিডিওগুলো করা হয়েছে সেটা ওর ল্যাপটপে ট্রান্সফার করবে। ল্যাপটপটা ওর কাছেই ছিল। এইবার ল্যাপটপে যখনই ট্রান্সফার করতে যাচ্ছে, তার আগে তো ল্যাপটপটাকে ওকে অন করতে হবে। ওটা কিছুতেই অন হচ্ছে না। মানে কীরকম হচ্ছে, পাওয়ার বাটনটাতেও প্রেস করছে, পাওয়ার বাটনটার চারদিকে একটা নীল আলো জ্বলে উঠছে, সামনে যে স্ক্রিনটা সেটা একটুখানি মনে হচ্ছে যেন মানে পিকচারটা এসেও তারপরে আবার ওটা কালো হয়ে যাচ্ছে। মানে কিছুতেই ল্যাপটপটা অন হতেই চাইছে না। তো ওর তো মাথায় হাত পড়ে গেল যে একদম নতুন কেনা ল্যাপটপ, মানে এখানে আসার হয়তো 2-3 সপ্তাহ আগে ল্যাপটপটাকে কিনেছে, নামি দামি কোম্পানির ল্যাপটপ, দামি ল্যাপটপ, সব থেকে বড় কথা। তো এইটার এক্ষুনি এরকম কি করে অবস্থা হতে পারে? তো যাই হোক, ওটা নিয়ে আর আপাতত ওরা ভাবলো না, কারণ ওই জায়গায় ওই নারকান্ডার মতো ওইরকম একটা হিল স্টেশনে ওরা তো আর চট করে মেকানিক পাবে না। ওই মেকানিক পেতে গেলে ওদেরকে ওই ভিলবাড়াতেই ফিরতে হবে। ওখানে কুণালের চেনাশোনা অনেকেই আছে যারা হয়তো এই কাজটা ওদের করে দিতে পারবে। এইবার পরের দিন সকালে ওরা কালকার উদ্দেশ্যে রওনা দেবে। ঠিক তখনই কুণালের ফোনে একটা ফোন আসে। গুপ্তাজির ওয়াইফ, তিনি ফোন করেছেন, করে এমন একটা সংবাদ তিনি দিলেন যেটা ওদের কল্পনারও বাইরে। সেটা হচ্ছে আজকে সকালের দিকে গুপ্তাজি কিন্তু এক্সপায়ার করেছেন, উনি কিন্তু আর বেঁচে নেই। তো এইটা শুনে ওরা আরও শক পেল। এটা খুব স্বাভাবিক ব্যাপার, যেই মানুষটার সঙ্গে 2-3 দিন আগে পর্যন্ত ওদের কথা হয়েছে, এক রাত্রির মধ্যে কি এমন ঘটে গেল যে ওনার একটা ম্যাসিভ স্ট্রোক হয়ে গেল, আর নিয়ে তার পরের দিনই সকালে মৃত্যু। তো এইটা ওরা কিছুতেই এই হিসেবটাকে ওরা মেলাতে পারছে না। তো যাই হোক, কী আর করা যাবে, ওরা ফিরে এলো ইয়েতে, ভিলবাড়াতেও তো ওরা ফিরে এলো। তারপর এবার ওখানে ফেরার পর কুণাল ওর ল্যাপটপটাকে নিয়ে গেছে মেকানিকের কাছে সারাতে। মেকানিক সমস্ত কিছু খুলে টুলে পার্টসগুলো বার করে দেখছে যে ল্যাপটপের ভেতর যে মাদারবোর্ডটা সেটা পুরো কালো হয়ে গেছে। এটা হওয়ার কথাই না, মানে একদম নতুন একটা ল্যাপটপ। এখানে কুণাল বিরাট বড় কিছু কাজটাজও করে না, ওই টুকটাক একটু ভিডিও এডিটিং করে, এর বাইরে তো আর কোনো কাজ নেই। আর কিছু অ্যাপয়েন্টমেন্টের কাজ, ওই ব্যবসার কিছু কাজ, এই ব্যাপারগুলো লেখা থাকে। আদারওয়াইজ আর ওই ল্যাপটপটাতে কোনো কাজ নেই। আমরা জানি যে ল্যাপটপের ওপর বা ডেস্কটপের ওপর একটু হেভি কাজ করলে বা প্রচুর পরিমাণে গেম খেললে পরে, হাই গ্রাফিক্সের গেম টেম খেললে পরে মাদারবোর্ডের ওপর অনেক সময় চাপ পড়ে, নিয়ে সেটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে তো সেটা সম্ভাবনা খুব কম। কিন্তু মেকানিক সেটাই দেখালো, খুলে একদম অকাট্য প্রমাণ দেখিয়ে দিল যে মাদারবোর্ডটা পুরো মানে পুড়ে গিয়ে কালো হয়ে গেছে, আর সম্ভবত হার্ড ডিস্কটাও নাকি খারাপ হয়ে গেছে, যেই কারণে ল্যাপটপটা অন হচ্ছে না। এবার কি করা যায়? কুণাল তখন ভাবলো যে এই যে ভিডিওগুলো যেটা ও করেছে ওর মানে ওই ডিএসএলআর থেকে, দেবেশের যে ডিএসএলআর, ওইটা থেকে ওর কম্পিউটারে ট্রান্সফার করবে। ওর একটা ডেস্কটপও আছে ওর বাড়িতে। এইবার দেবেশ, এখানেও একটা ব্যাপার ঘটে গেল যেটা শুনলে আপনারা হতবাক হয়ে উঠবেন। দেবেশ যেদিন ওর বাড়ি থেকে কুণালের বাড়িতে আসছে, মানে আধ ঘন্টার মতো একটা রাস্তা বাইকে করেও আসছে,
কুণালকে ওই ডিএসএলআর থেকে ওইটা ট্রান্সফার করাবে বলে। ওই দিনই ওই সময়ই রাস্তায় আসার পথে মানে ভয়ঙ্কর একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এই দেবেশের সাথে। দেবেশ গুরুতরভাবে আহত হয়, ওকে হাসপাতালে ভর্তি করতে হয়। 2 দিন কাটবার পর জানানো হয় যে দেবেশের মাল্টিপল অর্গান ফেলিওর হওয়ার কারণে ওর কিন্তু মৃত্যু হয়েছে। এবার কুণালের টিমটা কিন্তু এখানে ভেঙে গেল। 3 জনের টিম, তার মধ্যে থেকে একজন কিন্তু তার অস্বাভাবিক রকমের মৃত্যু হলো। এবারে ওর যে ডিএসএলআরটা সেটা তো ওই দুর্ঘটনার যে মানে স্পটটা, সেখান থেকে পুলিশ উদ্ধার করে, ওর বাড়ির লোককে ফেরত দেয়। সেখান থেকে মানে কুণাল এখনও কিন্তু হাল ছাড়ছে না। ও কিন্তু বুঝতে পারছে না ও সমস্যাটাকে ওর সাথে করেই কিন্তু বয়ে নিয়ে বেড়াচ্ছে, যেই কারণে পরপর এই মৃত্যুগুলো কিন্তু হচ্ছে। কুণাল তারপরে কি করলো, ওর বাড়িতে গিয়ে মানে দেবেশের বাড়িতে গিয়ে ওই ডিএসএলআরটা ওর মা বাবার কাছ থেকে চেয়ে ওর নিজের বাড়িতে নিয়ে এলো কম্পিউটারে ট্রান্সফার করবে বলে, এবং সেটা সে ট্রান্সফারও করলো। এইবারে কিন্তু প্রভাবটা এসে পড়লো আরতির ওপর, মানে ওর স্ত্রীর ওপর। আরতি কিন্তু দিনে দিনে শুকিয়ে যেতে শুরু করলো, ওর স্বভাবে একটা পরিবর্তন আসা শুরু করলো। ও দিনের অধিকাংশ সময় চুপচাপ বসে রয়েছে, কোনো রকম কথা বলছে না। সবথেকে বড় কথা, কুণাল যার সাথে ওর সবথেকে ভালোবাসার সম্পর্ক, স্বামী স্ত্রী দুজনের মধ্যেই একটা প্রেম ভালোবাসার সম্পর্ক, সেই কুণালকে দেখে পর্যন্ত ও রেগে যাচ্ছে। আর ভয়ঙ্করতম বিষয় হলো, দেখুন আমি আগেই বলেছি কুণালের পুরো নাম হচ্ছে কুণাল জৈন, মানে ওরা জৈন ধর্মাবলম্বী মানুষ। আপনারা জানেন যে এই ধর্মটাকে যারা মানে একদম খুব স্ট্রিক্টলি মানে খুব মানে কি বলবো, মানে খুব নিষ্ঠার সাথে এই ধর্মটাকে মানেন যারা, তারা কিন্তু নিরামিষাশী হন, অর্থাৎ তারা ভেজিটেরিয়ান হন। তারা কঠোরভাবে এই ব্যাপারটাকে পালন করেন। তারা মাছ, মাংস, ডিম এগুলো কোনোটাই খান না। এবার আরতিও কিন্তু এরকম টাইপেরই একটি মেয়ে, প্রচণ্ড রকম সাত্ত্বিক টাইপের, মাছ মাংস কিছুই সে খায় না, ডিমও খায় না। সে হঠাৎ করে আমিষ খাবারের দিকে তার একটা ঝোঁক তৈরি হলো, এবং কুণালরা যেখানে থাকতো তার ঠিক পাশেই একটা রেস্তোরাঁ রয়েছে, এটা একটা মাল্টি কুইজিন রেস্তোরাঁ। সেই রেস্টুরেন্ট থেকে বারবার করে ওই এই সমস্ত আমিষ খাবার দাবার, বিশেষ করে মাংস, এই জিনিসটাকে আরতি কিন্তু কিনে আনা শুরু করলো এবং প্রচুর পরিমাণে খেতে শুরু করলো। কুণাল যত ওকে বাধা দিতে যায়, ও কিন্তু কিছুতেই ওর বাধা উপেক্ষা করে, কিছুতেই শোনে না, শুনতে চায় না। ওর সাথে বাজেভাবে কথা বলে, গালিগালাজ করে, ওর গলার আওয়াজ ধীরে ধীরে পাল্টাতে শুরু করে, একটা পুরুষালী একটা কণ্ঠ ওর মধ্যে দেখা যায়। এরকম অস্বাভাবিক কিছু ব্যাপার কিন্তু ওর সাথে ঘটতে থাকে। এবার কুণাল তার পাড়া প্রতিবেশী, চেনা পরিচিত যারা রয়েছে তাদের থেকে জানতে পারে যে কিছুটা দূরে একটা শ্মশান আছে, সেই শ্মশানে একটা কালী মন্দির আছে, শ্মশান কালী মায়ের মন্দির। সেই শ্মশান কালী মায়ের মন্দিরে একজন সাধক রয়েছেন যিনি এই সমস্ত ব্যাপারগুলোকে কিন্তু হ্যান্ডেল করেন। তাকে একদিন বাড়িতে আনা হলো। বাড়িতে এনে সেই সাধককে দেখে তো প্রথমে ওই আরতি প্রচণ্ড রকমের গালিগালাজ করছে। আর ইতিমধ্যে কয়েকটা ঘটনা কিন্তু ঘটেছে। আরতি এতটাই ভায়োলেন্ট হয়ে উঠেছে যে ও ওই কম্পিউটারটাকে বারবার করে ফেলে দেওয়া, ভেঙে দেওয়া, এইগুলোর চেষ্টা করেছে। কুণাল অনেক কষ্টে আটকেছে। আর ইতিমধ্যে ওর বাড়িতেও খবর গেছে, মানে ওই আরতির যেটা বাপের বাড়ি আর কি, সেখানেও খবর গেছে, তারাও এসছে, আরতির দাদা এসছে, বাবা এসছে, মানে দাদার ওয়াইফ আর কি, বৌদি, এরা সবাই এসছে ব্যাপারটাকে সামাল দেওয়ার জন্য। তো ও তো ওর কাজগুলো করেই যাচ্ছে, গালিগালাজ করা, মাছ মাংস খাওয়া, মাংসটা বেশি করে খাওয়া, হ্যাঁ, মানে আমিষ খাবার প্রতি একটা ঝোঁক, ইত্যাদি ইত্যাদি, এরকম ব্যাপার অনেক কিছুই হচ্ছে। এবারে সেই সাধক যেদিন এসে পৌঁছালেন, তাকে দেখে আরতি কিন্তু প্রচণ্ড রকমভাবে রিয়াক্ট করা শুরু করলো। ও ওকে সহ্য করতে পারছিল না, এরকম নানান রকম ব্যাপার ট্যাপার হলো। এবার সাধক কোনো মতে ওকে একটুখানি শান্ত করে, মানে ওই কপালে একটু রুদ্রাক্ষের ইয়েটা ঠেকিয়ে, তখন তো ও চিৎকার করছে যন্ত্রণায়, ঠিক আছে, কারণ ওর দেহের মধ্যে, আরতির দেহের মধ্যে তো অন্য একটা এন্টিটি বাসা বেঁধেছে, সেটা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। ও যন্ত্রণায় প্রচণ্ড রকম চিৎকার করছে। তা তখন ওই সাধক ওকে জিজ্ঞাসা করেন যে তুমি কে, তুমি কোত্থেকে এসছো? তা তখন সকলকে চমকে দিয়ে আরতি বলে ওঠে, আমার নাম আরতি নয়, আমি হচ্ছে মুকেশ, আমি আরতির দেহের মধ্যে আশ্রয় নিয়েছি। তা বলছে যে আশ্রয় নিয়েছো, কেন নিয়েছো, কি কি কারণে তুমি আশ্রয়টা নিয়েছো?
তোমার তো এখানে আশ্রয় নেওয়ার কথা না, তোমার তো এটা অন্য একজনের দেহ, এই দেহের ওপর তোমার কোনো অধিকার নেই, সাধক বলছেন। তা তখন ওই কি করলে তুমি যাবে সেটা তুমি আমাকে বলো, কি তোমার দাবিটা কি? তখন আরতি মুখে আর কিছু না বলে হাত দিয়ে মানে আঙুল দিয়ে ওই কম্পিউটারটার দিকে বারবার করে দেখাচ্ছে, পয়েন্ট করছে, অর্থাৎ ওই কম্পিউটারটাতেই ওর অসুবিধা। কি অসুবিধা আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন, যে ওই কম্পিউটারের মধ্যেই দেবেশ বলছি সরি, ওই কুণাল কিন্তু ওই পুরো ইনভেস্টিগেশনের ভিডিওটা এখনও স্টোর করে রেখেছে। গুপ্তাজি হয়তো মারা গেছেন, কিন্তু চাইলেই কুণাল ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রমাণটা তো হাতে তুলে দিতেই পারে। মুকেশের বিদেহী সে কিন্তু চাইছে না যে এই প্রমাণটা ওদের কাছে আসুক, কারণ প্রমাণ পেলেই ওরা নানান রকমের স্টেপ নেবে, পদক্ষেপ নেবে, নিয়ে ওই জায়গাটাকে ক্লিনস করবে। মুকেশের ওখানে আর থাকাটা হবে না, সম্ভব হবে না সেরকম কড়াভাবে যদি কাজটাকে করানো হয়। তো এই আশঙ্কাগুলোর থেকে ও এইগুলো করছে। আমরা যেরকম একটা বাড়ির মধ্যে থাকি, সেই আশ্রয়স্থলটাকে যেরকম আমরা ছাড়তে চাই না, প্রেতেদেরও কিন্তু এই একই মানসিকতা দেখা যায়। মৃত্যুর পর তারা যেই জায়গাটাকে আশ্রয় হিসেবে বেছে নেয়, সেখান থেকে চট করে তারা কিন্তু বেরোতে চায় না, এটা দেখা গেছে। তো তখন সাধককে পুরো ব্যাপারটা খুলে বলা হলো, হিমাচলের নারকন্ডাতে কি কি ঘটেছে না ঘটেছে সবটাই বলা হলো, দেবেশের মৃত্যুর ব্যাপারে বলা হলো, গুপ্তাজির অকালে চলে যাওয়া এই ব্যাপারটাকে বলা হলো। এরকম সবটা শুনে তান্ত্রিক বলছেন, ওই সাধক ব্যক্তি বলছেন, কালীমায়ের সাধক, তিনি বলছেন যে দেখুন, সব জায়গায় যে একটা রিচুয়াল পারফর্ম করে হ্যাঁ ভূত প্রেত ভর করলে পরে তাকে তাড়াবো, এই ব্যাপারটা নাও করতে হতে পারে। তা আপনি মানে কুণালকে বলছেন উনি, যে আপনি একটা কাজ করুন, ওই ভিডিওটাকে কমপ্লিটলি ডিলিট করে দিন, ওই ভিডিওটাকে কমপ্লিটলি ডিলিট করে দিন, ডিএসএলআর থেকেও ডিলিট করবেন, ওখান থেকেও ডিলিট করবেন, আমার সামনে ডিলিট করুন, এক্ষুনি করবেন। করার পর তারপরে একটু অবজার্ভ করুন যে ধীরে ধীরে আপনার স্ত্রীর মধ্যে কোনো পরিবর্তন আসছে কি না। আমি যদ্দূর বিশ্বাস করি, আমার যদ্দূর মনে হয় যে এই ভিডিওটাকে ডিলিট করলে কিন্তু আস্তে আস্তে আপনার স্ত্রীকে উনি ছেড়ে দেবেন, ওই বিদেহী আত্মা। হ্যাঁ, মানে ভিডিওটাকে ডিলিট করলে ও কিন্তু শান্ত হবে, ঠান্ডা হবে। ওর একটাই দাবি যে ওই প্রমাণটাকে লোপাট করতে হবে, প্রমাণটাকে নষ্ট করতে হবে। তা কুণাল ওই ব্যক্তির কথা মতো কাজ করলেও, কাজ করবার পর সঙ্গে সঙ্গে তো আর কিছু বোঝা যায় না। একটা রাত্রি, দুটো রাত্রি, তিনটে রাত্রি পেরোনোর পর আস্তে আস্তে ওই আরতির মধ্যে কিন্তু একটু স্বাভাবিকত্ব লক্ষ্য করা গেল। শরীর ওর অনেক দিন ধরেই দুর্বল ছিল, কিন্তু ওর মানে স্বভাব চরিত্রের মধ্যে যে পরিবর্তনটা এসেছিল সেইটা কিন্তু আস্তে আস্তে নর্মাল হয়ে গেল। এবং এই কদিন ধরে যা যা ওর সাথে ঘটেছে সেইগুলো পুরোটাই কিন্তু ও ভুলে গেছিল, আর কিন্তু কিছুই মনে করতে পারলো না। তাহলে এই ছিল হচ্ছে ঘটনা। আসলে ব্যাপারটা কি বলুন তো, এই জগৎটার ওপর তো একটা পর্দা টানা থাকে, সেই পর্দাটা অনেকেই কিন্তু চায় না, যে মানে ওই জগতের বাসিন্দারা অনেকেই কিন্তু চায় না যে আমরা সেই পর্দাটাকে সরিয়ে ওদের ভেতরকার রহস্যগুলোকে উন্মোচন করি। এতে কিন্তু ওদের আপত্তি থাকতেই পারে। যেরকম আপনাদের বাড়ির মধ্যে, আপনাদের বাড়ির কম্পাউন্ডের মধ্যে কেউ যদি ট্রেসপাসিং করে, অবৈধভাবে কেউ যদি ঢুকে পড়ে অন্যায়ভাবে, আপনারা নিশ্চয়ই তাকে জামাই আদর করে খাওয়াবেন না বা বাড়িতে বসাবেন না। ঠিক সেরকমই এদের জগতের মধ্যে আমরা অনেক সময় কিন্তু অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করি, রহস্য উন্মোচনের লোভে, কৌতূহলের বশে। এটা কিন্তু এদের পছন্দ নাও হতে পারে। তাই এই কাজগুলো করার আগে অনেকবার আমাদের কিন্তু ভাবা উচিত। তাহলে এই ছিল হচ্ছে আজকের ঘটনা। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছের মানুষদের সঙ্গে এটাকে আরও ভাগাভাগি করে নেবেন, যাতে অনেকেই আমার এই ঘটনাগুলোকে শুনতে পারে। আপনাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে তাহলে সেটা আমাকে পাঠাতে পারেন। সেই ঘটনা আমি এখানে বসে আপনাদের অভিজ্ঞতাগুলো আমি সকলের সাথে ভাগাভাগি করে নেব। আজ এ পর্যন্তই। আগামী শনিবার ঠিক রাত্রি 9টায় আবারও আপনাদের সাথে দেখা হবে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।